আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। শরীফ ওসমান হাদি ভাই এই পৃথিবীতে আর নাই। বিশ্বাস করেন, আমার চোখের সামনে এখন শুধু ওগুলি ভাসতেছে যে হাদি যে রিক্সায় খাড়ায় খাড়াই দিত না, বক্তৃতা বিবৃতি দিত, বুঝছেন। আসসালামু আলাইকুম। সব শেষ। আসসালামু আলাইকুম দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমাদের ওসমান হাদি ভাই। দর্শক, ওসমান হাদি ভাইয়ের মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। দর্শক, ওসমান হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাদি আর আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম। প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাদি আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায় কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না, কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে। যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম, তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই, তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে করবেন, আমার আলহামদুলিল্লাহ, আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ যে কোনো সময় বিপদ আসতেই পারে, বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রি বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয়, এই মুহূর্তে কি করতে হবে? তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে।
এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আরো 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের। সবকিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে, কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা করবা, তোমাকে বের করা হবে, ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সবকিছু করা হয়েছে। সবকিছু এই দেশে যারা মানে বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদের সাথে করা হয়েছে, বোঝাপড়া করা হয়েছে, তার কখন সেই কী করবে না করবে সব রেকি করে এরপর হাদিকে খুন করা হয়েছে। এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমার মনে হয় এই প্রথম এরকম পরিকল্পিতভাবে খুন করে এবং সাথে সাথে সে সফলভাবে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। এটি গল্প নয়, এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হয়নি, বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশের বুকে এসে 18 কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া, এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার। তার মানে সরকার খুন করেছে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাবদিহি করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল, তারা কিভাবে দিল। ওইখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা জন্য প্রয়োজনে সরকারের কোনো নিয়োজিত কোনো কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না। প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আমরা এইসব বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে যারা কাজ করে, এগুলি আমাদের নখের যোগ্য নাই। অনেকেই নখের যোগ্যতা রাখে না। আমরা হয়তো এইসব বিষয়ে মাথা ঘামাই না। আমাদেরকে দিন, আমরা করব তদন্ত, প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো, আর সরকারের ভিতরে কোন ডিপ স্টেট আছে সেটাকে বের করে আনবো। কিন্তু এই বাচ্চারা এরা আমাদের পকেটে পয়সা দিয়ে সরকার চালাচ্ছে। সব দালাল, সব ঘুষখোর, সব বদমাস, সব হলো এই সরকারকে কোন রকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি কোটি টাকা পয়সা তারা খাচ্ছে এখন বসে বসে। এই সরকারকে সরাইতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক মানুষ দিয়ে চলবে? একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে। শীর্ষ পর্যায়ে থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয়। মামলা না নেয় মানে কি? মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে আর যাতে আর জেলখানায় না যেতে পারে, তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে। আর এই ধরনের বিষয়গুলিকে, আর আইনজীবীরা আছে যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে আনবে। এভাবে চলতেছে দেশ। এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয়। তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা? আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে। তারপরে এইসব বাটপাড়া যারা এরপরে রাজনৈতিক নেতাদের কথা বলুন। হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ, মানে হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো সেগুলোর মধ্যে অন্যতম ছিল এই এনসিপি, বিএনপি, জামাতে ইসলাম, এদের অনৈক্য, আর বিশেষ করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি। আমাদের দেশের এই 24-এর, তারা তো তথাকথিত 24-এর নেতৃত্ব দিয়েছে, তথাকথিত। আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি, এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমনভাবে দৌড়েছে সেই 24-এর পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে। তারা বিভিন্ন দলে বিভিন্ন বড় রাজনৈতিক দলের সাথে তারা টেক্কা দিতে গিয়ে শত্রুতায় রূপান্তর করেছে। এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে। এরা যেসব পোলাপান পড়াশোনার করার কথা, এসব পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দিয়েছে, এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা। এদেরকে তাই আমরা সত্যি বলতে কি আমরা আমাদের 24-কে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, নিজের হাতে। এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি। এই ছেলেগুলি কোটি 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 টাকা কামাই করে এরপর তারা 24 থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 24-এর যে একটা ঐক্য থাকার কথা ছিল, যারা 24 করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল, সেগুলো করতে পারেনি। কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেরা বিচ্ছিন্ন হয়ে নিজে এক একজন কোটিপতি হওয়ার জন্য চেষ্টা ধান্দা হয়েছে। এরপর যে তাদের উপরে যে আমরা মানে 24-এর চেতনার উপর ভর করে যে আগামীর বাংলাদেশ চলবে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনাবোধ থেকে আমরা সরে গেছি। সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে। এদেরকেও দায় নিতে হবে। হাদি শুধু একা যায়নি, এনসিপির যারা
মানে তোমরা যারা ওই নিজেরাই সবকিছু কয়েকজন মিলেই জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করছো, হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে, মাথায় রেখো। আজকে হাদির জন্য আমরা কান্না করছি, আল্লাহ মাফ করুক। তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ। তোমরা যা দেখিয়েছ, তোমরা মানে 24কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছ। আর যারা অন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা 24-এর স্বপ্ন দেখেছে, তাদেরকে তোমরা তোয়াক্কাও করনি। হ্যাঁ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, এত সহজ না। মাত্র তো জীবন শুরু তোমাদের। তোমরা দেশটাকে, সার্বভৌমত্বকে তোমরা যথেষ্ট হুমকির মুখে ফেলে দিয়েছ। এই 24-এর নায়ক নামক তথাকথিত এই ছেলেদেরকেও একদিন এসব দেখতে হবে। আমি আল্লাহর কাছে বলি যেন তারা অন্ততপক্ষে তাদের বুঝ হয়, তারা যাতে রিয়ালাইজ করতে পারে বাস্তবতাকে। যাক, হাদির রুহের প্রতি মাগফিরাত কামনা করি। আর আল্লাহর কাছে বলি ও যেন বেহেশতে গিয়েও আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের কথা মনে রাখে। আমরা আর হাদিকে পাবো না, এই কণ্ঠ আর শুনবো না। বিপ্লবী হাদি, তোমাকে লাল সালাম, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। শেষ, সব শেষ। যারা এই করেছিল তাদের আশা পূর্ণ হয়েছে, একটা কিছু বলার নেই। যাই হোক, মনটাকে শক্ত করা, আমরা আগে থেকে আসলে প্রস্তুতি নিয়েছিলাম, দেশবাসী আসলে প্রস্তুত ছিল যে ওসমান হাদি ভাই যে কোনো সময় শহীদ হতে পারেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে যেন কবুল করেন। মহান আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে যেন কবুল করেন, এই দোয়াটুকুনি সব সময় চাই। আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি, আর কিছুই বলার নাই। ওসমান হাদি ভাই শহীদ। বিশ্বাস করেন, আমার চোখের সামনে এখন শুধু ওগুলি ভাসতেছে যে হাদি যে রিক্সায় খাড়াই দিত না, বক্তৃতা বিবৃতি দিত, বুঝছেন, রিক্সায় খাড়ায় ওই চিলাচিলি করতো ছেলেটা, বিভিন্ন স্লোগান দিত। আমার চোখের সামনে এখন এগুলো ভাসতেছে, চোখের সামনে। আরে বেশি দিন হয়নি ছেলেটার বিয়ে হয়েছে, ছোট একটা বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা। এই রাজনীতি বুঝছেন, এই রাজনীতি, এটা হলো ধ্বংসের রাজনীতি, একটি ছেলেকে বাপ মার বুক থেকে খালি করলো, বাংলাদেশে একটা রত্ন হারালো। এই পলিটিক্স। আমার জানি কেন মনে হইতেছে, ওই যে 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম না, আপনারা তো বিশ্বাস করেননি, যে হাদির ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না সিঙ্গাপুরে, ওকে কুইন এলিজাবেথ হসপিটালে পাঠানো হোক, লন্ডনে বলছিল না, একটা ভিডিও করেছে, দেখছিলেন? আমার কাছে মনে হয় যদি সিঙ্গাপুরে না নিয়ে, সিঙ্গাপুরে যে হসপিটালে তার ব্রেনের চিকিৎসা চলছিল, এই ধরনের ভালো নিউরোলজিস্ট বা এই ধরনের ট্রিটমেন্টের ভালো ব্যবস্থা আছে কিনা আমি জানি না। এটা সিঙ্গাপুরের লোকজন যারা হাদির সাথে ছিলেন তারা বলতে পারবেন। এক হসপিটাল এক ট্রিটমেন্টের জন্য স্পেশাল। এই বার্মিংহাম যে হসপিটালটা রয়েছে, কুইন এলিজাবেথ হসপিটাল বার্মিংহামে যেটা ছিল, অথবা আমেরিকার যে জন হপকিন্স হসপিটাল ছিল, আর হলো নিউরোলজি ট্রিটমেন্টের ক্ষেত্রে সারা দুনিয়া সেরা। বাংলাদেশের সরকার উচিত ছিল পয়সা বাঁচানোর দান্দা না কইরা সিঙ্গাপুরে গেলে পয়সা খরচ কম হবে, আর লন্ডনে আমেরিকা পাঠালে পয়সা 10 গুণ বেশি খরচ হবে। তো হয়তো এগুলো চিন্তা করে, বুঝছেন, তাকে আর ওইখানে পাঠায়নি। আমার আর বলার ভাষা নেই ভাই, কারে দোষ তুমি কেমনি কি করো, চলে গেল ছেলেটা। কিছুক্ষণ আগে আমি কল্পনা করতে পারি এই ধরনের নিউজ শুনবো, আমি এই ধরনের একটা নিউজ শুনবো। বারবার আমার চোখের সামনে ভাসতেছে হাদির স্লোগানগুলো, বারবার আমার চোখের সামনে ভাসতেছে ভাই, বারবার আমার চোখের সামনে ভাসতেছে। শরীফ ওসমান হাদি ভাই এই পৃথিবীতে আর নাই, উনি আর নাই। আমাদের একজন জুলাই যোদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার পিছনের অন্যতম মানুষ, অন্যতম নায়ক, তিনি নাই। আমার এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই, এবং সেই সাথে যারা এই নতুন বাংলাদেশ তৈরি করছে, এই রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। শরীফ ওসমান হাদি দেখেন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল,
কোনো দলের না হয়ে মানুষের হৃদয়ে পৌঁছে গেছিল, মানুষ তাকে সমর্থন দিতেছিল। কিন্তু এই জিনিসটা আমরা কাউকে দোষ দিয়ে বলবো না যে তারা সহ্য করতে পারে নাই। কারা সহ্য করতে পারে নাই এটা আপনারা খুঁজে বের করবেন। কিন্তু এইরকম বাংলাদেশপন্থী মানুষকে তারা চায় নাই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষ নির্যাতন মুক্ত হবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলবে, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। সেটা ওই পক্ষটা হতে দিতে চায় নাই, চাইবে না, যার জন্য এরকম একটা মানুষকে তারা টার্গেট করে মেরেই ফেললো। আমরা তো অনিরাপদ, এটা তো বলেই আসছি, এটা তো আমরা জানি, আমরা যারা নতুন বাংলাদেশ তৈরি করেছি, নতুন বাংলাদেশ তৈরি করার পিছনে আমাদের যে অবদান, আমরা যারা রাস্তায় নেমে স্বৈরাচারের এগেনিস্টে কথা বলে, আমরা অলওয়েজ রিস্ক। কিন্তু এই ওসমান হাদিকে যে মেরে ফেলা হলো, আমরাই বাংলাদেশপন্থী মানুষ, আমরা কখনো পিছপা দিব না। আমাদের জীবন গেলেও আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা কথা বলে যাব। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় যে হাদি ভাই তিনি আর পৃথিবীতে নাই, তিনি আর ডাক দিবে না যে ইনকিলাব জিন্দাবাদ। দুই হাত মিলে সে বলবে না, দুই হাত মিলে সেই কবিতার সে আবৃত্তি করবে না, দুই হাত মিলে সে মানুষের দুয়ারে দুয়ারে আর যাবে না। আমার রাষ্ট্র এটা নিরাপত্তা দিতে পারে নাই, ব্যর্থ রাষ্ট্র। ঢাকা শহরের প্রতিটা বাড়ির সামনে সিসি ক্যামেরা এই রাষ্ট্র আইন শৃঙ্খলা নিয়ে এসে সেটা দিতে পারে নাই। আর রাষ্ট্র দিবে সেটা বলছি না, বাড়ির মালিককে আপনি চাপ দেন, প্রতি বাসার সামনে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করেন, সেটাই রাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই। এই রাষ্ট্র বিচার পুঙ্খানুভাবে করতে পারতেছে না, করে নাই। দু চারটা কঠোর বিচার করলে অস্ত্র কিভাবে সাধারণ মানুষের হাতে থাকে, কিভাবে সাধারণ মানুষ, খুনি, কিলার, তারা এসে মানুষের বুকে, মানুষের মাথায় গুলি চালায়। আমরা নিরাপদ না, তবু আমরা ভয় পাই না ভাই। আমাদের জীবন শেষে জুলাই আগস্টই শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ রাখছে, রাখে আল্লাহ মারে কে। লাল সবুজের জন্য, বাংলাদেশের জন্য কথা বলেই যাব, যেই টার্গেটই থাকি না কেন। এক হাদি গেছে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে, লক্ষ হাদি এই দেশের জন্য কথা বলবে ভাই। আমরা ইতিহাস জানি, আমরা দেখছি, এই বাংলাদেশের জন্য যারাই অবদান রাখছে তারাই শহীদ হয়েছে। আজকে কষ্ট লাগে, হাদি ভাইয়ের একটা বাচ্চা আছে, উদীয়মান তরুণ রাজনীতিবিদ, যাকে সর্বস্তরের মানুষ ভালোবেসে কাছে নিতেছিল, আজকে সে নাই। তার অপরাধীকে কে কোথায় আছে, কেউ আমরা আইনের আওতায় কয়জনকে নিয়ে আসতে পারছি? এখনো অপরাধীরা, স্বৈরাচারের দোসররা এখনো আছে। এই রাষ্ট্র কয়জনকে ধরছে, কয়টা বিচার করছে? শরীফ ওসমান হাদি আর জীবিত নাই। মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জুলাই আগস্ট আন্দোলন করছি, বাংলাদেশের পক্ষে আমরা যারা আছি, আমরা সবাই টার্গেটে, আমরা সবাই রিস্কে। আমরা তবু এই দেশের জন্য কথা বলে যাব, কারণ আমরা এই দেশকে, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। শরীফ ওসমান হাদি ভাই আর পৃথিবীতে নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ওসমান হাদি ভাই যে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিল, তার কথার মধ্যেই কিন্তু ফুটে উঠেছিল। এদেশে দেশপ্রেমিক কেন জন্ম নেয় না জানেন? কারণ তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে শেষ করে দেওয়া হয়। এজন্য এদেশে দেশপ্রেমিক জন্ম নেয় না। যেমনি ভাবে শেষ করে দিয়েছে আমাদের হাদি ভাইকে। হাদি ভাইয়ের হত্যার বিচার যদি এদেশের প্রশাসন না করতে পারে, তাহলে এদেশে যে বিচার আছে, এই বিশ্বাসটাই মানুষের মন থেকে উঠে যাবে। আমরা সকলেই কঠিন থেকে কঠিন প্রতিবাদ করব। যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। আমরা এর কঠিন থেকে কঠিন বিচার চাই।
দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।